নমস্কার, আমি ডক্টর সপ্তর্ষি ঘোষ, কনসালটেন্ট ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট, হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, জটিয়াকালী মোড়, ফুলবাড়ি। এটা অক্টোবর মাস, ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। ব্রেস্ট ক্যান্সার কেন ইম্পর্টেন্ট? কারণ আমাদের ভারতবর্ষে এবং তথাকথিত এখন বিশ্বে সব থেকে কমন ক্যান্সার হচ্ছিল ব্রেস্ট ক্যান্সার। 2020 সালে ব্রেস্ট ক্যান্সার লাং ক্যান্সারকেও ছাপিয়ে গেছে ইন নাম্বার। আমাদের ভারতবর্ষে অনুসংখ্যান বলছে যে প্রায় 2.5 লাখ মতো পেশেন্ট ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত, এবং তার মধ্যে প্রায় 60% পেশেন্টই কিন্তু অ্যাডভান্স স্টেজে আসছে। ব্রেস্ট ক্যান্সার শুধু যে মহিলাদের মধ্যে হয় তা কিন্তু নয়, পুরুষের মধ্যেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, এবং প্রায় 6000 মেল ব্রেস্ট ক্যান্সার কিন্তু আমাদের বছরে দেখা যাচ্ছে। ব্রেস্ট ক্যান্সার কি করে আমরা বুঝবো যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, বা কি লক্ষণে বোঝা যায় যে ব্রেস্ট ক্যান্সার আছে? তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হলো যে ব্রেস্টের মধ্যে যদি কোনো ফোলা বা কোনো দানা যদি বোঝা যায়, বা বগলের তলায় কোনো একটা ফোলা হয়েছে, বা গলায় কোনো ফোলা হয়েছে, এগুলো হচ্ছে আর্লি সাইনস অ্যান্ড সিমটমস অফ ব্রেস্ট ক্যান্সার। জেনারেলি ব্রেস্ট ক্যান্সার পেনফুল হয় না, কিন্তু অনেক সময় হতেও পারে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তবে। ব্রেস্টের থেকে কোনো রক্তপাত হওয়া বা ডিসচার্জ হওয়া, সেগুলোও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের কিছু লক্ষণ হতে পারে। ডেফিনেটলি আমাদের এই ব্রেস্ট ক্যান্সারের জন্য একটা স্ক্রিনিং মেথড যেটা আমরা বলে থাকি, সেটা স্ক্রিনিং টেস্ট করা উচিত। সব থেকে ইম্পর্টেন্ট স্ক্রিনিং টেস্ট বলা হয় সেটা হচ্ছে আলট্রাসাউন্ড আর ম্যামোগ্রাফি। দুটো ব্রেস্টেরই করা হয় একসঙ্গে, একটা ব্রেস্টের করে লাভ হয় না। এবং এইটা কিন্তু জেনারেলি 45 বা 40-র উপরের যে মহিলারা থাকে তাদের ক্ষেত্রে আলট্রাসাউন্ড আর ম্যামোগ্রাফিটাই সব থেকে ভালো কাজ করে। এবং যদি 40-র নিচে হয় বা 45-এর নিচে হয়, সেক্ষেত্রে কিন্তু শুধু আলট্রাসাউন্ড বা এমআরআই, বাইল্যাটারাল ব্রেস্ট, এইগুলো করা হয়ে থাকে। ব্রেস্ট ক্যান্সারের সব থেকে ইম্পর্টেন্ট যে রিস্ক ফ্যাক্টরগুলো, সেগুলো কিন্তু ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টরগুলো হয়ে থাকে। যেমন কিনা আর্লি মেনার্কি, লেট মেনোপজ, ইস্ট্রোজেন এক্সপোজারটা অনেকটা বেশি হচ্ছে, ব্রেস্ট ফিডিং এর অভাব, বা ফার্স্ট চাইল্ড বার্থের এজটা 30-এর পরে হওয়া, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ব্রেস্ট ক্যান্সারের জন্য। 5 থেকে 10% ব্রেস্ট ক্যান্সার কিন্তু একটা জেনেটিক রিস্ক থাকতে পারে। অনেক জেনেটিক মিউটেশন হয়ে থাকে যেগুলোতে ব্রেস্ট ক্যান্সার বংশানুক্রমে ছড়াতে পারে, যেমন কিনা BRCA1, BRCA2, PALB2, BRIP এবং RADC, এরকম ATM, চেক, এরকম অনেক মিউটেশনস আছে যেগুলোতে কিন্তু ব্রেস্ট ক্যান্সারটা বংশানুক্রমে পাস অন হতে পারে। তো অবশ্যই এখন জেনেটিক টেস্টিং এর একটা এসছে, যেটা কিনা আমরা বলতে পারি যে জেনেটিক মিউটেশন কোনো ফ্যামিলিতে রান করছে কিনা। তো সেটা একটা সামান্য একটা ব্লাড টেস্ট, যার মধ্যে আমরা সেটা বুঝতে পারি। তো ডেফিনেটলি যাদের ফ্যামিলিতে ব্রেস্ট এবং ওভারিয়ান ক্যান্সারের একটা হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে এই টেস্টগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। আর কি কি রিস্ক ফ্যাক্টর হতে পারে? যেমন কিনা আমাদের লাইফস্টাইল ফ্যাক্টরস, যেরকম কিনা আমাদের ওবেসিটি হওয়া, মানে খুব বেশি মোটা হওয়া, বা কোনো এক্সারসাইজ না করা, বা ধরে নিন অ্যালকোহল বা স্মোকিং করা, এগুলো কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রিস্ককে বাড়ায়। এবং তার সঙ্গে সঙ্গে এটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে ব্রেস্ট ফিডিং, ল্যাক অফ ব্রেস্ট ফিডিং, মানে আমরা যে বাচ্চাদেরকে দুধ খাওয়ানো, মায়ের দুধ খাওয়ানো, সেই জিনিসটা যদি আমরা না করি, তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রিস্কটা অনেকটাই বেড়ে যায়। অথচ যদি আমরা ব্রেস্ট ফিডিং করানো হয় যদি বাচ্চাদের, তাহলে কিন্তু এই ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্কটা প্রায় 10 গুণ কমে যায়। এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আমরা সামান্য একটা জিনিস করে আমরা রিস্কটাকে এতটা কার্টেল করতে পারি। ব্রেস্ট ক্যান্সারের জন্য যে টেস্টগুলো হয়ে থাকে, সেটা হচ্ছিল, প্রথম হচ্ছিল 3টে পিলার আছে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিসের জন্য। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছিল ব্রেস্টটাকে আমরা জেনারেলি এক্সামিন করি ক্লিনিক্যালি। আমরা দেখি যে এই লাম্পটা কীরকম কী মনে হচ্ছে, আমরা ফিল করি যে কতটা কি শক্ত মনে হচ্ছে, বা কতটা ক্যান্সারাস দিকে কোনো কিছু সন্দেহ কতটা আছে, সেটা আমরা ফিল করি। এবং তারপরে আমরা একটা USG ম্যামোগ্রাফি করি, বা অনেক সময় MRI, বাইল্যাটারাল ব্রেস্ট, যদি খুব ইয়াং ফিমেলস হয়, বা ধরে নিন কারোর একটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে যে একটা ফ্যামিলিতে রান করছে, সেরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অনেক সময় MRI, বাইল্যাটারাল ব্রেস্টও বলে থাকি। এবং তৃতীয় যেটা পর্ব, সেটা হচ্ছে হলো যে একটা বায়োপসি, এবং বায়োপসির সঙ্গে সঙ্গে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে একটা টেস্ট করিয়ে থাকি। বায়োপসিতে আমরা প্রমাণ করি যে ব্রেস্ট ক্যান্সারটা আছে কিনা, এবং ব্রেস্ট ক্যান্সার যদি থাকে, তাহলে তার সঙ্গে সঙ্গে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি হয়ে আমাদের বলে যে এটা কী টাইপের ব্রেস্ট ক্যান্সার। আজ থেকে বহু বছর আগেই ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টটা, বা যে কোনো ক্যান্সারের ট্রিটমেন্ট অনেকটা একরকম হতো সবার। 10 জন যদি ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট আসেন আমাদের কাছে, তাহলে 10 জনের ট্রিটমেন্ট তথাকথিতভাবে একভাবে হতো, যে আগে কেমো হবে, তারপরে অপারেশন হবে, তারপরে রেডিয়েশন হবে, বা ধরুন আগে অপারেশন হবে, তারপরে কেমো হবে, তারপরে রেডিয়েশন হবে। কিন্তু আজকের ডেটে কিন্তু সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্যান্সার আলাদা, এবং প্রত্যেক ইন্ডিভিজুয়ালের আলাদা আলাদা ক্যান্সার, সেটাও কিন্তু আলাদা রকমভাবে রিয়াক্ট করতে পারে। মানে ধরে নিন যে
একই পেশেন্টের দুদিকের ব্রেস্টেই যদি ক্যান্সার থাকে, দুদিকের ব্রেস্টের ক্যান্সারের কিছু মলিকুলার ফিচার্সের অনুযায়ী আমরা কিন্তু ট্রিটমেন্টের ফরক পাই। তো সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা বোঝা যে এখন কিন্তু এই তথাকথিতভাবে ট্রিটমেন্ট করলে ব্রেস্ট ক্যান্সারের কিন্তু সঠিক ট্রিটমেন্ট নাও হতে পারে। তো আমরা তাই জন্য ইমিউনোহিস্টোকেমিস্ট্রি টেস্ট করিয়ে থাকি, যেটাতে আমরা বুঝতে পারি যে এটা হরমোন খেয়ে বড় হচ্ছে না হরমোন না খেয়ে বড় হচ্ছে। হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার যদি হয়, যেটা কিনা ইস্ট্রোজেন রিসেপ্টর প্রোজেস্টেরন রিসেপ্টর পজিটিভ হয়, সেক্ষেত্রে আমরা একভাবে চিকিৎসা করে থাকি। আবার যদি হরমোন নেগেটিভ ক্যান্সার হয়, সেটা কিনা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার হতে পারে, পিআর এবং HER2 এই তিনটে জিনিস তিনটেই নেগেটিভ এলো, বা HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সার হতে পারে। তো এই ক্ষেত্রে আবার চিকিৎসাটা একটু অন্যরকম। যেটা হরমোন খেয়ে বড় হচ্ছে সেই সব ক্যান্সারগুলো প্রথম 5 বছরে ফিরে আসার চান্সটা একটু কম থাকে। কিন্তু যেগুলো হরমোন নেগেটিভ, বিশেষ করে ট্রিপল নেগেটিভ বা HER2 পজিটিভ, সেই সব ক্যান্সারে কিন্তু আগে আমরা কেমোথেরাপি দিয়ে থাকি, কারণ এইগুলো প্রথম 5 বছরে ফিরে আসার চান্সটা একটু বেশি থাকে এবং দূরে ছড়ানোর প্রবণতাটাও এই হরমোন পজিটিভের থেকে অনেকটা বেশি থাকে। তো তাই জন্য আমরা প্রথমে কেমোথেরাপি দিয়ে শুরু করি, টার্গেটেড থেরাপি দিয়ে শুরু করি, সেগুলো করে তারপরে আমরা অপারেশনে নিয়ে থাকি। এবার হরমোন পজিটিভ যদি ব্রেস্ট ক্যান্সার হয়, অনেক সময় আমরা যদি খুব ছোট হয় সাইজে বা ধরে নিন বগলে কোনো গ্ল্যান্ডে নেই, তো সেইগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় এটা আগে আমরা সার্জারি করে থাকি। তার আগে আমরা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা করি সেটা হচ্ছে একটা স্টেজিং ইনভেস্টিগেশন। পেট সিটি স্ক্যান যে কোনো লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সারে তো একদম গোল্ডেন ইনভেস্টিগেশন ফর স্টেজিং। কিন্তু একদম আর্লি স্টেজে যদি থাকে, যে ইউএসজি ম্যামোগ্রাফিতে খুব ছোট লাম্প দেখাচ্ছে বা হাতের মধ্যে খুবই ছোট লাম্প পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ইউএসজি বা এক্সরে করেও ট্রিটমেন্ট এগোতে পারি। তবে মোস্ট অফ দ্য কেসেসে এখন পেট সিটি স্ক্যানটাই অবধারিত হয়ে গেছে। আমি বললাম যে হরমোন পজিটিভ যদি থাকে সেক্ষেত্রে আমরা অপারেশন করি, তারপরে হয়তো দেখি যে কেমো লাগবে কি লাগবে না। অনেক সময় কেমো নাও লাগতে পারে। হরমোনাল ট্যাবলেটস এখন অনেক রকমের আছে, যেটাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে ইভেন ইন স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সার। মানে এখন কিন্তু এইরকম ব্যাপারটা নয় যে হ্যাঁ ব্রেস্ট ক্যান্সার ছড়িয়ে আছে মানেই মৃত্যুর একটা আভাস বা কিছু, কারণ ব্রেস্ট ক্যান্সার স্টেজ 4-এও কিন্তু এখন এত আধুনিক ট্রিটমেন্ট হয়েছে যে পেশেন্টরা কিন্তু 4-5 বছর অনেক সময়ই থাকছেন, মানে অনেক সময় সুস্থভাবে 4-5 বছর কাটিয়ে দিচ্ছে। তো তার মধ্যে বিশিষ্টভাবে হচ্ছিল যে হরমোন রিসেপ্টর পজিটিভ ব্রেস্ট ক্যান্সার, যেগুলো হরমোন খেয়ে বড় হচ্ছে, সেই টাইপের ব্রেস্ট ক্যান্সারগুলোতে দেখা যাচ্ছে অনেক টাইপের ওষুধ আছে, CDK4/6 ইনহিবিটর বলা হয় এগুলোকে, এবং তার সঙ্গে সঙ্গে আমার হরমোনাল থেরাপি যেটা লেট্রোজোল বা ট্যামক্সিফেন এইসব ওষুধগুলো দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে যাদের মেনোপজ হয়নি তাদেরকে আর্টিফিশিয়ালি মেনোপজ ইনডিউস করে, মানে ওভারিয়ান সাপ্রেশন করিয়ে তারপরে আমরা ট্রিটমেন্ট করে থাকি। এবং এইগুলোর ক্ষেত্রে যদি আমাদের পরবর্তীকালে যদি দেখা যায় যে না এটা হার মানছে না বা রোগটা আরও বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আরও অনেক অপশন আছে, যেটাতে কিন্তু আমরা আবার মিউটেশন টেস্টিং করছি যে কিরকম কি সোম্যাটিক মিউটেশন আছে সেক্ষেত্রে। তো সেইগুলো দেখে অনেক রকম মিউটেশন হয়, যেমন কি না PIK3CA, ESR1 এইসব মিউটেশন দেখে আমরা সেই অনুযায়ী কিছু ট্যাবলেটস দিয়ে থাকি, বা ATM বা P10 এইসব টাইপের সব মিউটেশনগুলো হতে পারে। তো সেই ক্ষেত্রে আবার কিছু ট্যাবলেটের অপশন থাকে, এবং তার সঙ্গে সঙ্গে আবার ইনজেকশন থাকে একটা, যেটাকে ফুলভেস্ট্রান্ট বলে একটা ইনজেকশন হয়ে থাকে, তো সেইগুলো আমরা ইউজ করে থাকি। তো এরকম অনেক রকম অপশনস এসছে। একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছিল ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারে আজকাল কিন্তু একটা ইমিউনোথেরাপির রোল খুব বড়ভাবে উঠে এসছে ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট। যদি অন্য কোথাও ছড়িয়ে গিয়ে না থাকে সেক্ষেত্রেও কিন্তু ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারে এখন কেমোথেরাপির সঙ্গে সঙ্গে ইমিউনোথেরাপি শুরু হয়, এবং টোটাল 17টা ইনজেকশন চলে, কেমোর সঙ্গে 8টা হলো, এবং তারপরেও আরও 9টা ওনার ইনজেকশন চলে থাকে পেশেন্টের। যদি ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার ছড়িয়ে গিয়ে থাকে তাহলে আমরা বায়োপসির পরে একটা PDL1 বলে একটা টেস্টিং করে থাকি, যেটাতে আমরা বুঝতে পারি যে PDL1টা যদি হাই থাকে, যদি 10-এর বেশি থাকে স্কোরটা, সেক্ষেত্রে আমরা আবার ইমিউনোথেরাপি ইনজেকশন দিয়ে থাকি, এবং সেটাতে কিন্তু রেজাল্ট খুব ভালো হয়। ইমিউনোথেরাপি কেন ইম্পর্টেন্ট? কারণ যেসব ব্রেস্ট ক্যান্সারগুলো ট্রিপল নেগেটিভ হয় তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্যান্সার থাকে যেগুলো কিন্তু নর্মাল কেমোথেরাপিতে খুব ভালো কাজ করে না, বা খুব ভালো ক্যান্সারটা রেসপন্ড করে না বলবো। তো সেক্ষেত্রে কিন্তু ইমিউনোথেরাপি দিয়ে এটাকে ট্যাকেল করাটা কিন্তু অনেক বেটার চান্সেস হয়ে যায় সেসব ক্ষেত্রে। এবং বিশেষ করে যদি স্টেজ 4 ক্যান্সার হয় এবং PDL1 যদি মোর দ্যান 10 হয় স্কোর, তাহলে কিন্তু খুব ভালো একটা চান্স থাকে যে ইমিউনোথেরাপিতে এরা খুব ভালো কাজ করবে। এছাড়া থাকে হচ্ছিল HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সার। HER2 পজিটিভ হচ্ছে হলো যে হিউম্যান এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর বলে একটা রিসেপ্টর থাকে, সেই যখন রিসেপ্টরটা যখন ওভার এক্সপ্রেস থাকে তো আমরা HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সার বলে থাকি। সেক্ষেত্রে আমাদের একটা টার্গেটেড থেরাপির কিছু অপশানস এসেছে, যেমন কিনা যদি না ছড়িয়ে থাকে ব্রেস্ট ক্যান্সার হয়, মানে যেই ব্রেস্ট ক্যান্সারগুলো HER2 পজিটিভ কিন্তু অন্য কোথাও ছড়ায়নি, সেক্ষেত্রে এখন পার্টুজুম্যাব, ট্রাস্টুজুম্যাব এই টাইপের সব থেরাপিগুলো দেওয়া হয়, তারপরে অপারেশন করা হয়, এবং তারপরে রেডিয়েশনের রোল থাকে, এবং তারপরে এই পার্টুজুম্যাব, ট্রাস্টুজুম্যাবটা আবার চলতে থাকে। কিছু ক্ষেত্রে যখন খুব ভালো রেসপন্স পাওয়া যায় পার্টুজুম্যাব, ট্রাস্টুজুম্যাবে, তখন এইটা পার্টুজুম্যাবটা হয়তো অফ হয়ে যায়, শুধু ট্রাস্টুজুম্যাব চললো, সেটাও হতে পারে। তো এরকম নানা রকম অপশানস আমাদের কাছে এসছে ব্রেস্ট ক্যান্সার, HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে।
রেডিয়েশনের একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে যে কোনো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে। ব্রেস্ট ক্যান্সার কিন্তু এখন সমস্ত ব্রেস্ট ক্যান্সারে এটা হয় না কিন্তু যে পুরো ব্রেস্টটা কেটে বাদ দেওয়ার এখন পরম্পরাটা কিন্তু চলে গেছে। তো আমরা সবসময় চেষ্টা করি যে ব্রেস্ট কনজারভেশন কী করে হবে, এবং যত দিন যাচ্ছে তত আমি দেখছি যে মানে অনেক পেশেন্টরা অনেক বেশি অ্যাওয়্যার হয়ে গেছে ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে, এবং তারা অনেক আর্লি স্টেজে আসছে, যাতে আমরা পুরো ব্রেস্টটাকে বাদ না দিয়ে জাস্ট ওই টিউমারের জায়গাটাকেই বাদ দিয়ে তাতে আমরা ব্রেস্টটাকে কনজার্ভ করে ট্রিটমেন্ট দিয়ে থাকতে পারি। এবং সেই ক্ষেত্রে আমাদের কিন্তু রেডিয়েশনের একটা খুব বড় রোল আছে। যেখানে ব্রেস্ট কনজারভেশন সার্জারি হয়ে থাকে, মোস্ট অফ দ্য পেশেন্টসে রেডিয়েশনও লেগে থাকে। তো রেডিয়েশন হচ্ছে হলো যে একটা সিটি স্ক্যানের মতোই মেশিন, যেটা ঘুরে ঘুরে ট্রিটমেন্ট দেয়, এবং সেটাতে আপনার মানে 15টা বা কারোর ক্ষেত্রে হয়তো অনেক কম 9টা 10টা এরকম টাইপের রেডিয়েশন ট্রিটমেন্ট হয়ে থাকে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে। তাছাড়া হচ্ছে হলো যে কেমোথেরাপি নিয়ে অল্প একটু বলবো। কেমোথেরাপিতে অনেক সময় ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টে চুল পড়ে যায়। এটা একটা খুব বাজে ব্যাপার হয় যে মানে মহিলাদের জন্য, যে সব চুল পড়ে গেলে তা কিরকম দেখতে লাগবে। কিন্তু এটা অবশ্যই মনে রাখবেন যে এটা একটা যুদ্ধ, এটা সাময়িক। ওই চুলটা কিন্তু আবার 3 মাস পরে সব চলে আসে, রিভার্সিবল প্রসেস। তো এটা নিয়ে এরকম ভাবার দরকার নেই যে আর কোনোদিন চুল আসবে না বা শারীরিক কিরকম কি হয়ে গেল, তো সেই জিনিসটা ভাববেন না। এটা আপনার ভালোর জন্যই হচ্ছে, এবং যেটা হচ্ছে সেটা ক্ষণস্থায়ী। এই যুদ্ধটা চালিয়ে যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আমরা এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে অল্প বিস্তর আলোচনা করলাম। আমাদের সার্জন ডাক্তারবাবুরা আছেন, তো ওনারা ব্রেস্ট ক্যান্সার সার্জারি নিয়ে আরও আলোকপাত করবেন। আজকের ডেটে আমাদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে যত অ্যাডভান্স ট্রিটমেন্ট পসিবল হয় সেগুলো প্রায় সমস্তই আমাদের উত্তরবঙ্গে উপস্থিত, এবং আমাদের হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটালে আমরা ব্রেস্ট কনজারভেশন সার্জারি বা সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি, ফ্রোজেন সেকশন, এই সমস্ত কিছুই করছি। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আমাদের এখানে হয়, পেট সিটি স্ক্যান আমাদের এখানে হয়। আস্তে আস্তে ওই সমস্ত পরিষেবা যেগুলো পুরো বিশ্বে যে পরিষেবাগুলো উপস্থিত, সেই সমস্ত পরিষেবাগুলো আমরা এখন এক ছাদের তলায় হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটালে আনার চেষ্টা করেছি, এবং সক্ষমভাবে আমরা সেই জিনিসগুলো পেশেন্টদেরকে প্রোভাইড করছি। আশা করি আপনাদের কিছুটা হলেও ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভীতিটা কাটবে, এবং আশা করি আপনারা আরও আর্লি স্টেজে ব্রেস্ট ক্যান্সার যদি কোনো একটা লক্ষণ দেখা যায়, সেই লক্ষণটা নিয়েই যেন ডাক্তারদের কাছে আসেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করেন। কারণ এটা দেখা গেছে যে ফার্স্ট বা সেকেন্ড স্টেজ ব্রেস্ট ক্যান্সার কিন্তু খুবই কিউরেবল। এবং আমাদের এখানটাতে অনেক পেশেন্ট আছেন ব্রেস্ট ক্যান্সারের যারা পুরোপুরি সুস্থ হয়ে সুস্থ জীবন যাপন করছেন। আমি আপনাদেরকে সবাইকে জানাই, ব্রেস্ট ক্যান্সার একটা কিউরেবল ডিজিজ, এটাকে ভয় পাবেন না। কোনো ক্যান্সার ছোঁয়াচে নয়। এরকম হয় না যে ব্রেস্ট ক্যান্সার কোনো রুগী আছে তার থেকে আমি দূরে থাকতে হবে বা তার মানে এঁঠো খাওয়া যাবে না, এসব কোনো কিছু মানবেন না। চিনি খেলে ক্যান্সার বৃদ্ধি পায় না, এই সমস্ত জিনিসগুলো বলে আমি জাস্ট আপনাকে বলতে চাই, পরিবার এবং সবাই যেন সুস্থভাবে আপনারা জীবনটা কাটান। এবং স্তনে যদি কোনো লাম্প পান, পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই আমি বলবো যে তখন আমাদের কাছে আসবেন, এবং আমরা যাতে ঠিকভাবে জিনিসটাকে ডায়াগনোজ করতে পারি, আর্লি স্টেজে ডায়াগনোজ করতে পারি, এবং আপনাদেরকে এই রোগ থেকে নির্মূল করতে পারি। ধন্যবাদ।